হুম, ও এটা তো না, আরেকটা কি বাকি ছিল? এক সেকেন্ড, ও এইটা তো শেষ হয়নি। বাজেট গ্লাইকোলাইসিস, এটিপি, এনএডিএইচ, অক্সিডেশন রিডাকশন, H প্লাস গ্রেডিয়েন্ট, হাইড্রোইলেকট্রিক। ও আচ্ছা, তারপরে এটা হয়ে গেছিল, সেটা হচ্ছে যে ফুয়েল এবং কিভাবে স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে, কতগুলো মলিকিউল লাগছে তার একটা আইডিয়া। ওকে ফাইন, রেকর্ড হচ্ছে তো? ঠিক আছে, এরপর একটু আমরা গ্লাইকোলাইসিসটাই, যেহেতু এনার্জি, মানে আমরা এনার্জেটিক্স নিয়ে ডিসকাস করছি, এবং এনার্জি যে কারেন্সি গুলো, এগুলো সবগুলো মানে সমস্ত ধরনের স্পিসিসের মধ্যে যেই মেটাবলিজমটা অতি অবশ্যই হয় সেটা প্রাইমারিলি আর কি, এবং যেই মডেলটা মানে যেগুলো সবার মধ্যে হয় এবং যেগুলো যথেষ্ট সিম্পল সেগুলোকেই তো আমরা মডেল হিসেবে স্টাডি করি। তো সেই জন্য গ্লাইকোলাইসিসে সবসময় একটা আলাদা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, ফার্মেন্টেশন, এই যে খেজুর গাছের রস গেজে যায়, গেজে গিয়ে আর কি কি হয়, ভাত গেজে গিয়ে কি সব তাড়ি আরো কি কি হয় না, আমি ঠিক এক্সাক্ট জানি না। তো ওই ব্যাপারগুলো কিন্তু সর্ট অফ গ্লাইকোলাইসিস, কিন্তু এক্স্যাক্টলি গ্লাইকোলাইসিস না, যাই হোক। তো এই হচ্ছে গ্লাইকোলাইসিসের স্টেপ। এবার জিজ্ঞেস করিস না যেগুলো সব কি মুখস্থ করতে হবে, অবশ্যই করতে হবে। আচ্ছা, প্রথম তো স্টেপ 1 গ্লুকোজ, মানে এর আগে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে একটা রাফ স্ট্রাকচার, যেখানে স্ট্রাকচারালি মানে বন্ডগুলো কিভাবে ক্লিভেজ হচ্ছে এবং মেনলি এনার্জির জেনারেশনের পার্টটা কিরকম সেইটা এর আগে দেখানো হয়েছিল। এখন যেটা দেখাবো সেটা হলো যে প্রত্যেকটা স্টেপ ইন ডিটেল এবং এনজাইম গুলো কিভাবে কাজে লাগছে। ঠিক আছে, তো প্রথম শুরুর জায়গাটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ থেকে প্রত্যেকটা স্টেপে কিন্তু এনজাইম আছে, এনজাইম ছাড়া একটা স্টেপও হবে না। মানে এনজাইম ছাড়া করলে সেই যেটা বলেছিলাম যে টাইমটা এত বেড়ে যাবে, প্রায় 10 to the power কত 7 না 8 টাইমস স্পিড আপ করে এনজাইম গুলো কাজটাকে। তাহলে বুঝতেই পারছিস যে এনজাইম না থাকলে পরে আজকে খাবার খেলি, তার ফলটা হয়তো 1 বছর পরে পেলি, এরকম হতে পারে। এনিওয়ে, তো 1 নম্বর হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ থেকে হবে G6P, গ্লুকোজ 6 ফসফেট, একটা ফসফেট গ্রুপ অ্যাড হবে। ঠিক আছে, তার এনজাইম হচ্ছে হেক্সোকাইনেজ। এখানে যেগুলো দিয়েছে সেগুলো মানে জিনিসগুলো, এনজাইমগুলো কেমন দেখতে হয়, এবং প্রত্যেকটা এনজাইমে কিন্তু বড় বড় প্রোটিন হয়, অর্থাৎ পলিমার হয়, এবং তাদের বেশ বড় সড়ো সাইজও হয়। এটা তো বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, তো সবসময়ই সবকিছুই বড় বড় পলিমার এবং তাদের বিস্তৃত সাইজ। গ্লুকোজ 6 ফসফেট অর G6P, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট বা F6P, এগুলোর কেমিক্যাল স্ট্রাকচারটা দেখলে তোদের আরেকটু ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের টাইম শর্ট আছে তাই যতটা আছে ততটাই বলছি। গ্লুকোজ থেকে হলো ফ্রুক্টোজ, সেখানে এনজাইম হচ্ছে ফসফোগ্লুকোজ আইসোমারেজ। তারপর সেখান থেকে ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট, এটা আগের চার্টে ছিল এটার স্ট্রাকচারটা, কারণ এবার ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট, সেখান থেকেই আস্তে আস্তে ক্লিভেজটা শুরু হবে। ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট সেখানে যে হেল্প করছে, এটা সুবিধা আছে, এটার নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। সো দ্য নেম ফ্রুক্টোজ ইজ অলরেডি ইনসাইড দিস। ফ্রুক্টোজের উপর যে অ্যাক্ট করছে সে ফসফোফ্রুক্টোকাইনেজ, আর গ্লুকোজের উপর যে অ্যাক্ট করলো সে হচ্ছে ফসফোগ্লুকোজ আইসোমারেজ। আর যেহেতু ফসফেট গ্রুপটা আছে তাই এখানে নামের আগে মানে এনজাইমের মধ্যে একটা ফসফো জিনিস ঢুকে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে হলো বাইফসফেট, এটাই দরকার ছিল, কারণ এরপরে ক্লিভেজ হয়ে একটা সিমেট্রিক ভাবে জিনিসটা ভাঙবে, ভেঙে দুটো মলিকিউল হবে। আচ্ছা, এরপর
এই এনজাইম ফ্রুক্টোজ বাইফসফেট অ্যালডোলেজ ফ্রুক্টোজ বাইফসফেটের উপর কাজ করছে, সো দ্য এনজাইম ইজ ফ্রুক্টোজ বাইফসফেট অ্যালডোলেজ। আচ্ছা, ফ্রুক্টোজ বাইফসফেট অ্যালডোলেজ থেকে ডাইরেক্টলি গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট হতে পারে, অথবা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হতে পারে, যেটা গ্লিসারঅ্যালডিহাইডে পরিণত হবে। আলটিমেটলি এটাতেই পরিণত হতে হবে। ঠিক আছে, গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট, এটা নিশ্চয়ই মনে পড়ছে যে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটটার বাইফসফেটের ক্লিভেজ হয়েই গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেটটা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখানে এনজাইমটা কি? ফ্রুক্টোজ বাইফসফেট অ্যালডোলেজ। তো যে এনজাইমটা রেসপন্সিবল ফর ক্লিভেজ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের ক্লিভেজটা তো হয়ে গেল। এবার আমরা পরের স্টেপে দেখি। আফটার দ্য ক্লিভেজ, অর্থাৎ এই স্টেপটা এখানে ছিলাম, এরপর সেখান থেকে আস্তে আস্তে ব্যাপারটাকে পাইরুভেটে কনভার্ট করতে হবে এবং তার সঙ্গে এটিপি ওইগুলোও বেরোবে আগে। তবে এনার্জেটিক্সটা এখানে দেখানো নেই, এখানে জাস্ট এনজাইমগুলোই দেখানো আছে। তাহলে গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট, সেটার উপর অ্যাক্ট করবে কে? গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনেজ, মানে হাইড্রোজেন রিমুভাল, and as a result we are getting 1,3-bis-phosphoglycerate. বিস একটা বিশেষ পজিশনের রেসপেক্টে বলা হয়, মানে একটা বিশেষ ধরনের অ্যারেঞ্জমেন্ট এবং তার একটা পজিশন। হ্যাঁ, 1,3-bis-phosphoglycerate থেকে জিনিসটা হয়ে যাবে 3-phosphoglycerate, তার মানে ওই বিস পজিশনে যেটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। তো 1,3-bis-phosphoglycerate এর উপর কে অ্যাক্ট করবে? এনজাইম নাম্বার 7, phosphoglycerate kinase, which converts it into 3-phosphoglycerate বা সংক্ষেপে 3PG। এর উপর অ্যাক্ট করবে ফসফোগ্লিসারেট মিউটেজ। ঠিক আছে, ফসফোগ্লিসারেট মিউটেজ এই নাম থেকে বোঝা যাচ্ছে যে ফসফোগ্লিসারেটটা ফসফোগ্লিসারেটই থাকবে, কিন্তু একটা সামান্য অদল বদল হবে। নাও 3-phosphoglycerate becomes 2-phosphoglycerate, হয়ে গেল মিউটেশন। 3PG থেকে 2PG হলো, 2PG থেকে ফসফো, মানে ফাইনালটা তো পাইরুভেট, তার আগে মাঝে একটা স্টেজ আছে যেখানে ফসফরাসটা স্টিল অ্যাটাচড টু দ্য মলিকিউল, সো ফসফো ইনল পাইরুভেট, ফসফো ইনল পাইরুভেট। তাহলে ইনলের ইনক্লুশন হলো বাই দ্য এনজাইম ইনলেজ, দিয়ে এট দ্য লাস্ট স্টেজ পাইরুভেট তৈরি করতে হবে। পাইরুভেট তৈরি করার কাজে হেল্প করবে পাইরুভেট কাইনেজ। এক মিনিট, তাহলে glycolysis is a 10-step process। ঠিক আছে, স্টেপ 1, গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ দিয়ে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেটের উপর অ্যাক্ট করবে ফসফোগ্লুকোজ আইসোমারেজ, যেটার ফলে গ্লুকোজটা ফ্রুক্টোজে কনভার্ট হবে। ফ্রুক্টোজ 6-ফসফেটের উপর কাজ করবে ফসফোফ্রুক্টোকাইনেজ, যেহেতু এখানে ফসফেট গ্রুপ অলরেডি আছে, and now it becomes fructose 1,6 biphosphate। ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটের উপর ফ্রুক্টোজ বাইফসফেট বিসফসফেট অ্যালডোলেজ,
সরি, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এটা ফ্রুক্টোজ বিসফসফেট অ্যালডোলেজ। ফ্রুক্টোজ বিসফসফেট অ্যালডোলেজের কাজ হচ্ছে জিনিসটাকে ক্লিভ করা। ক্লিভ করে এটা তৈরি হলো কি গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট কিংবা ডিএইচএপি তৈরি হতে পারে, সেটাকে আবার এটাতে কনভার্ট করতে হবে। গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট তৈরি হওয়ার পর এবার এটাকে কয়েকটা স্টেপে রিডিউস করে বা কোনো জায়গায় দরকার হলে অক্সিডাইজ করে ফাইনালি পাইরুভেটে কনভার্ট করতে হবে। তো গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট যেটা আছে সেটার উপর গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাহায্যে এটা হয়ে গেল 1,3-বিসফসফেট গ্লিসারেট। 1,3-বিসফসফেট থেকে এটাকে 3-ফসফোগ্লিসারেট করতে হবে, 3 থেকে মিউটেজ দিয়ে 2 করতে হবে, 2 এর মধ্যে এনল ঢোকাতে হবে এনলেজ দিয়ে, ফাইনাল স্টেজে পাইরুভেট কাইনেজ দিয়ে পাইরুভেটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, একটুখানি নামগুলো রিলেট করে করে পড়বি, তাহলে এটা মোটামুটি মনে থেকে যাবে। আচ্ছা, এবার নাও হোয়াট অ্যাবাউট দ্য এনার্জেটিক্স। এখানে এটা হচ্ছে এনার্জেটিক চার্ট, কিলো ক্যালোরি পার মোল। এবার ব্র্যাকেটে কি দেওয়া আছে, এই কোয়ান্টিটিটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট কনসেন্ট্রেশন, কোন ইউনিটে দেওয়া আছে মাইক্রোমোলার ইউনিট, মাইক্রোমোলার অর্থাৎ এইটা। ঠিক আছে, 10⁻⁻6 মোল পার লিটার। 1 লিটারে মাইক্রোমোল মানে বুঝতে পারছিস তো কনসেন্ট্রেশনের অবস্থাটা। তো গ্লুকোজ অরিজিনাল যেখান থেকে আমি স্টার্ট করছি সেটা তুলনামূলকভাবে এটার অবস্থা একটু হলেও বেটার, অ্যাটলিস্ট 5,000 মাইক্রোমোল মানে হচ্ছে 5 মিলিমোল। তো তাও একটুখানি হলেও বেটার আর কি বাকিদের তুলনায়। 1 লিটারে 5 মিলিমোল আছে। আচ্ছা, কিন্তু বাকিদের কনসেন্ট্রেশনের অবস্থা কিন্তু বাকিগুলো কিন্তু পরিমাণে খুবই কম, কিন্তু ওই যে কম পরিমাণ সেখান থেকেই যে এটিপি আর এইসব তৈরি হলো সেটা দিয়ে আমাদের সমস্ত বডিলি ফাংশন দে আর সাফিসিয়েন্টলি টেকেন কেয়ার অফ। আচ্ছা, এবার এনার্জির পার্টগুলো যদি একটু দেখি, প্রথমে ইনপুট এটিপি থেকে এডিপি, আরেকবার ইনপুট এটিপি থেকে এডিপি, 1850 মাইক্রোমোল এই কনসেন্ট্রেশনের এটিপি থাকে, সেখান থেকে 138 মাইক্রোমোল মাত্র এই কনসেন্ট্রেশনের এডিপি পাওয়া যায়। তাহলে যতগুলো এটিপি ঢুকছে সবাই কিন্তু কনভার্ট হচ্ছে না, ইনফ্যাক্ট একটা ছোট অংশই কনভার্ট হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। আর বাকিগুলো জাস্ট বোঝার জন্য যে কনসেন্ট্রেশনটা কতটা কম। গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেটের অবস্থাটা দেখ, মাত্র 19 মাইক্রোমোল পার লিটার। ফাইনাল যে প্রোডাক্ট পাইরুভেট সেটা কত না 51 মাইক্রোমোল পার লিটার। ঠিক আছে, এটা জাস্ট in order to get an idea যে how small the concentration is, yet it is sufficient for our bodily functions. এবং অ্যাকচুয়ালি মানে এই ধরনের যে ইয়েগুলো আছে, মানে বায়োকেমিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেগুলোতে এর থেকেও কম কনসেন্ট্রেশনেও অনেক সময় কাজ হয়, যার জন্য ন্যানোমোলার পিকোমোলার এই ইউনিটগুলো মানে দে আর ইন্ট্রোডিউসড। ঠিক আছে, তাহলে এটা গেল এক ধরনের এস্টিমেট, যে সাম আইডিয়া অ্যাবাউট কনসেন্ট্রেশন, এবং সেখান থেকে আমি কিরকম এনার্জি পাচ্ছি টাচ্ছি সেগুলো আমরা বুঝলাম। এবার একটা সেল তৈরিতে কতটা এনার্জি লাগতে পারে, বা মানে এটাকে একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেছি, কিন্তু ইন জেনারেল কতটা প্রোটিন লাগতে পারে, কতটা অ্যামিনো অ্যাসিড লাগতে পারে, কতটা এনার্জি ইনপুট দিতে হতে পারে, তার একটা এস্টিমেট। এখানে 20টা অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে,
এবং এখানে অ্যাকচুয়ালি যেটা দেখিয়েছে, প্রথমত একটা স্ট্যান্ডার্ড সেলে সাধারণত মলিকিউলস পার সেল একটা অ্যামিনো অ্যাসিড কতগুলো করে কি অর্ডারের কত সংখ্যক মলিকিউল থাকে জেনারেলি। যখন গ্লুকোজ থেকে এটিপি প্রোডাকশন হয় সেই ব্যাপারটা জেনারেলি মানে কতগুলো মলিকিউল এটার সঙ্গে কম্পেয়ার করে, ঠিক আছে। গ্লুকোজ ইকুইভ্যালেন্স তার মানে এতগুলো অ্যামিনো অ্যাসিডের মলিকিউল মানে সেটা কতগুলো, মানে রেশিও বলতে চাইছি, সেটা কতগুলো গ্লুকোজ মলিকিউল প্রেজেন্সের ইকুইভ্যালেন্ট সেইটা। আচ্ছা, এবার সেখান থেকে এটিপি তৈরি হচ্ছে। দু ধরনের হিসাবই দিয়েছে, এরোবিক এবং অ্যানারোবিক। আচ্ছা, অ্যানারোবিক রেসপিরেশন আর এরোবিক রেসপিরেশন এই ব্যাপারটা কি কেউ জানিস? শ্বসন প্রক্রিয়া দু ধরনের হয়, ঠিক আছে। একটা খুব মানে পপুলার কোশ্চেন বা লোকের কিউরিওসিটি থাকে যে বায়ুমণ্ডলে অক্সিজেন কিভাবে এলো। এর উত্তর হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন মানে মুক্ত অক্সিজেন, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড বা এইসব তো ছিল বা বিভিন্ন যৌগের মধ্যে অক্সিজেন ছিল, কিন্তু ফ্রি অক্সিজেনটা কোথা থেকে এলো? ফ্রি অক্সিজেন কোথা থেকে এলো? ফ্রি অক্সিজেন আসার প্রাথমিকভাবে বায়ুমণ্ডলে ফ্রি অক্সিজেন আসার সোর্স কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ঠিক আছে, ফটোসিনথেসিস। এবার কোশ্চেন হবে যে কিন্তু এটা কি করে সম্ভব, কেননা ফটোসিনথেসিস আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে, কিন্তু উদ্ভিদের বেঁচে থাকার জন্য তো আবার অক্সিজেন দরকার, শ্বসন প্রক্রিয়া যেটা। তো এইখানেই হচ্ছে দ্য টুইস্ট অফ দ্য স্টোরি। এক ধরনের শ্যাওলা আছে, মানে ইনফ্যাক্ট বেশ কিছু উদ্ভিদ আছে যারা অক্সিজেনের মাধ্যমে শ্বসন ক্রিয়া করে না, তারা শ্বসন ক্রিয়াটা করে নাইট্রোজেনের মাধ্যমে। এই ধরনের উদ্ভিদ মূলত শ্যাওলা, এগুলোই গার্বেজ টার্বেজেই বেশি দেখা যায়, নর্দমাতে দেখা যায়, ঠিক আছে। তো ওরা কি করে, নাইট্রোজেনের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া চালায়। শ্বসন মানে তো বেসিক্যালি এক প্রকারের অক্সিডেশন। তো আমি আগের দিনই বলেছিলাম অক্সিজেন নেই এই অবস্থাতেও অক্সিডেশন সম্ভব। ওই জারণ সংখ্যা, বিজারণ সংখ্যা বা ইলেকট্রন ট্রান্সফার, এটাকেই যদি আমি অক্সিডেশন রিডাকশন বলে ডিফাইন করি তাহলে এটা সম্ভব। তো এই যে অক্সিজেন ছাড়া যে শ্বসন প্রক্রিয়া সেটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। এখানে যেটা দেখিয়েছে যে একটা সেলে সাধারণত অ্যামিনো অ্যাসিডগুলো কি পরিমাণে থাকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুরুর দিকেরটা চেঞ্জ হয়েছে, কিন্তু অর্ডারগুলো মোটামুটি হয় 10⁸, নয় 10⁷। এবার এটিপি প্রোডাকশনটা এর গ্লুকোজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.5 বা 1। আর অ্যামিনো অ্যাসিডের মলিকিউলের তুলনায় গ্লুকোজের মলিকিউল কতটা কম, এটা এখান থেকেও কিছুটা আইডিয়া করা যায় যে 1 লিটারে যদি 5000 মাইক্রোমোল থাকে, তা সেখান থেকে আইডিয়া করা যায় যে সেলে অ্যাকচুয়ালি গ্লুকোজের পরিমাণটা কতটা কম থাকে, অথচ সেই অত কমটাই আর কি সাফিসিয়েন্ট। এখন এটিপি ইকুইভ্যালেন্ট এরোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশন। -1 মানে হচ্ছে এখানে এটিপি দিতে হয়, +5 মানে হচ্ছে যে এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে অ্যালানিন একটা অ্যামিনো অ্যাসিড, তার অ্যাবান্ডেন্স হচ্ছে এই, তার গ্লুকোজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.5। এইবার অ্যালানিন যদি কোনো কাজ করতে চায় সেলের মধ্যে, তাহলে তার কিছু এটিপির দরকার হতে পারে, বা সেই কাজের মাধ্যমে অ্যালানিন কিছু এটিপি তৈরি করতে পারে। এটিপি তো কারেন্সি, $20 বিল, ঠিক আছে। তো ওর কিছু এটিপি দরকার হতে পারে, বা ও নিজে কিছু এটিপি প্রডিউস করতে পারে। তো অ্যালানিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালানিন শুধুমাত্র এটিপি ইউজ করে, ওয়্যারাজ আর্জিনিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ও এটিপি প্রডিউস করে। এরকম করে করে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের অ্যাক্টিভিটি কে কি করে, কে কি ইউজ করে, কে কি ইয়ে করে। এমনিতে আমরা জানি যে টোটাল 21 অ্যামিনো অ্যাসিডস আছে, কিন্তু এক্ষেত্রে 20টা ইম্পর্টেন্ট অ্যামিনো অ্যাসিডের হিসাবটাই দেওয়া হয়েছে। এই 21টা অ্যামিনো অ্যাসিডের
কোডন মানে কোডন চার্ট করার সময় আমরা সবকটা অ্যামিনো অ্যাসিড সম্পর্কেই পড়েছিলাম, তখন এগুলো ছোট ছোট মানে সংক্ষিপ্ত ফর্মে লেখা ছিল। অ্যালানিনের জায়গায় ALA লেখা ছিল, আর্জিনিনের জায়গায় ARG লেখা ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অ্যামিনো অ্যাসিডের পর biosynthetic cost in ATP equivalents to synthesize the macromolecules. Protein, DNA, RNA, phospholipid, lipopolysaccharide, peptidoglycan and glycogen. Peptidoglycan এইটা বাদ দিয়ে বাকি সব কটা নামের সঙ্গে তোরা পরিচিত বিকজ অফ এই যে এইখানে ছিল লিপিড, লাইপোপলিস্যাকারাইড। লিপিড এবং লাইপোপলিস্যাকারাইড কি করছিল? এনভেলাপটা তৈরি করছিল। ওকে, ও আচ্ছা, আরেকটা জিনিস, ও হ্যাঁ, আচ্ছা একটা জিনিস এটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই অ্যামিনো অ্যাসিড গুলো যেই কোনো কিছুতে পার্টিসিপেট করে যেই কাজ করছে সেটাতেও এটিপি ইকুইভ্যালেন্ট, মানে এটিপি ইকুইভ্যালেন্ট বলতে সেই প্রসেসটাও বোঝাচ্ছে, প্লাস যেই প্রসেসের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডটা তৈরি হচ্ছে, অর্থাৎ ট্রান্সলেশন, না ট্রান্সলেশনে তো অ্যামিনো অ্যাসিড, ট্রান্সলেশনে প্রোটিন তৈরি হয়। যাই হোক, তো অ্যামিনো অ্যাসিডটাকে সংশ্লেষ করার জন্য বা অ্যামিনো অ্যাসিডটা তৈরি হতে পারে সেই ধরনের বায়োকেমিক্যাল প্রসেসের জন্য যে এটিপি লাগছে সেটাও অফ দি অর্ডার অফ -1, মানে অ্যালানিন সংক্রান্ত যে কোনো বায়োকেমিক্যাল প্রসেস, সেখানে অ্যালানিন সিনথেসিস হতে পারে বা অ্যালানিন অন্য কিছুতে পার্টিসিপেট করছে, সেখানে ও কতটা এটিপি নিচ্ছে বা এটিপি প্রডিউস করছে সেই ফিগারটা হচ্ছে এই ফিগারটা, ঠিক আছে। মানে এটা হচ্ছে একটা অ্যালানিনের জন্য ইকুইভ্যালেন্ট। এইবার প্রোটিন, একটা প্রোটিনে মোটামুটি 300টা অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখছি যে একটা কোষে মনে করে অ্যালানিনের সংখ্যা কত না অফ দি অর্ডার অফ 10⁸, ঠিক আছে। এবার মনে কর যে একটা প্রোটিন শুধুমাত্র অ্যালানিন এই একটা অ্যামিনো অ্যাসিড দিয়েই তৈরি, তাহলে একটা প্রোটিন মানে হচ্ছে 300টা অ্যামিনো অ্যাসিড। তাহলে একটা কোষে 10⁸ সংখ্যক অ্যামিনো অ্যাসিডের মলিকিউল আছে, এবং একটা মলিকিউল তৈরিতে বা একটা মলিকিউল যখন কোনো প্রসেসে পার্টিসিপেট করছে তখন ও একটা এটিপি নিচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে এটিপি প্রডিউস হচ্ছে। তাহলে একটা কোষে টোটাল যা প্রোটিন, এটা কতটা পরিমাণ হতে পারে? একটা কোষের টোটাল প্রোটিনের অ্যামাউন্টটা কতটা হতে পারে? একটা কোষের টোটাল অ্যামিনো অ্যাসিড, শুধু অ্যালানিনটা যদি আমি ধরি, মানে সব প্রোটিনে তো সব অ্যামিনো অ্যাসিড থাকবে না, কিছু একটা কম্বিনেশন থাকবে। তো একটা কোষে এতগুলো অ্যালানিন আছে, এরা সকলেই যদি প্রোটিন তৈরিতে পার্টিসিপেট করে, তাহলে অলরেডি 10⁸ এতগুলো অ্যালানিন মলিকিউলের প্রয়োজন পড়ছে। আর একটা অ্যালানিন মলিকিউলের ক্ষেত্রে একটা এটিপি দিতে হয়, মানে অর্ডারটা বলছি 1 5 3, এটাকে আমি এক অর্ডার ধরতে পারি, 1 7 9 5, তাহলে একটা এটিপি দিতে হয় বা একটা এটিপি প্রডিউসড হয়, ঠিক আছে। তাহলে 10⁸ যদি মলিকিউল থাকে, তাহলে অলরেডি 10⁸ সংখ্যক এটিপি কনজিউমড হচ্ছে বা প্রডিউসড হচ্ছে, প্লাস মাইনাস যে কোনো একটা। এবার ইকোলাই সেলের প্রোটিন, এই অ্যামিনো অ্যাসিডেরই বিভিন্ন রকমের কম্বিনেশন, এবং একটা প্রোটিনে 300টা মলিকিউল, 300টা অ্যামিনো অ্যাসিড লাগে, কিন্তু ইকোলাই সেলে তো এতগুলো অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে বিভিন্ন রকম কম্বিনেশনে এত এত মলিকিউল আছে, তাহলে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের প্রোটিন তৈরি হতে পারে। তাহলে একটা সিঙ্গেল ইকোলাই সেলের প্রোটিন তৈরিতে
approximate biosynthetic cost is 4.5 10 to the power 9. এটা মানে যাতে 10 to the power 9 থেকে চমকে না উঠিস তার জন্য এই কথাগুলো বললাম, কেননা এটা মনে রাখতে হবে যে অলরেডি অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 10 to the power 8 অর্ডারে, এবং একটা অ্যামিনো অ্যাসিড সিনথেসিস বা সেই অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হলো, সেটাতে 1 থেকে 10 মোটামুটি ভাবে ওই অর্ডারের এটিপি প্রডিউসড হয় বা কনজিউমড হয়। সুতরাং এই অ্যামিনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে যে প্রোটিন তৈরি হবে সেটার অর্ডারটা কিন্তু এখানে আশ্চর্যের বিষয় নয় যে একটা কোষে যে প্রোটিন তৈরি হবে সেটার অর্ডারটা 10 to the power 8 বা 10 to the power 9 এই অর্ডারেই থাকবে। ঠিক আছে, তো এফেক্টিভলি ইকোলাই সেলের টোটাল যে প্রোটিন তৈরি হয় সেটা তৈরি করতে 4.5 into 10 to the power 9 এটিপি দরকার পড়ে। এবার একটা এটিপি থেকে এডিপি হতে কোথায় গেল আমাদের $20? এটিপি ইজ আওয়ার $20 নট, রাইট? তা একটা এটিপি থেকে এডিপি হয়ে এনার্জি লিবারেট হয় কত? 20 কেটি, এবং 20 কেটি হচ্ছে কেটি হচ্ছে 0.025 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রোটিন তৈরিতে এনার্জি কস্ট এইটা ইন্টু 20 কেটি, 1 কেটি হচ্ছে 0.025 ইলেকট্রন ভোল্ট। জাস্ট কতটা ওয়ার্ক ডান হয় সেটা একটা আইডিয়া পাওয়ার জন্য এটা দেখাচ্ছি। into 20 into 0.025 হচ্ছে 2.25, so 2.25 into 10 to the power 9 electron volt, এটাকে আচ্ছা অ্যাটলিস্ট এমইভি করি, 10 to the power 6 2250, ঠিক হলো তো এটা? রাইট। ও আচ্ছা, বা এটাকে আমি গিগা বলতে পারতাম, 2.5 গিগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা ইকোলাই সেল, কিন্তু তাও মানুষের দিকে যায়নি এখনো। তাহলে একটা ইকোলাই সেলের প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে এনার্জির প্রয়োজন কত? 2.25 গিগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এবার এটিপি ইকুইভ্যালেন্টের প্রশ্নে আবার ফিরে আসি। একটা গ্লুকোজ মলিকিউল, সেখান থেকে আমার নেট লাভ হয় 2টো এটিপি। দ্যাট মিনস অন্তত পক্ষে 10 to the power 9 গ্লুকোজ মলিকিউল দরকার। একটা সেলে, ঠিক আছে? ওই জন্যই খাবারটা ঠিক করে খেতে হবে, না হলে এই সমস্ত জিনিসপত্র তৈরি হবে না। অবশ্য তোরা ঠিক করেই খাস, কিন্তু কেউ যদি না খায়, বাচ্চারা খাওয়া নিয়ে ঝামেলা করে, তখন তাদেরকে এই সমস্ত এটিপির চার্ট দেখাতে পারিস চাইলে। তো ইন দ্য সেম ম্যানার এবার দেখা যাচ্ছে ডিএনএ হোক, আরএনএ হোক, ফসফোলিপিড হোক, যাই হোক, সবার ক্ষেত্রে অর্ডারটা ওই 19-20, 10 to the power 8, 10 to the power 9 এর মধ্যেই ঘোরাফেরা করছে, এবং এনার্জির পরিমাণটা হিউজ, আর প্রয়োজনীয় গ্লুকোজ মলিকিউল সেই নাম্বারটাও যথেষ্ট বেশি। 10 to the power 9 গ্লুকোজ মলিকিউল ইকুয়াল টু কত গ্রাম গ্লুকোজ বা মোলের হিসাবে, সেই ক্যালকুলেশনটা আমাকে পরে করে দেখাবে যে কত মোল দরকার।
বা যা খুশি ইউনিটে অ্যাটলিস্ট মানে 10⁹টা মলিকিউল শুনে তো আমরা কিছু ধারণা করতে পারি না, গ্রাম টাম বা মোল টোল করে বললে পরে আমরা সহজে বুঝতে পারি। তো এই ক্যালকুলেশনটা করে আমাকে দেখাবে। ঠিক আছে, সো দিস কমপ্লিটস আওয়ার ডিসকাশন অন সেল এনার্জেটিক্স। কতটা কি এনার্জি লাগে, কি সমস্ত লাগে, সেলের বিভিন্ন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, তার জন্য কত এটিপি দরকার, এটসেট্রা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সার্কিটস এন্ড নেটওয়ার্কস, কিন্তু ইয়ে নয়, রেজিস্টার ইত্যাদি দিয়ে নয়, দ্য সার্কিট ইনসাইড আওয়ার বডি। তা আমাদের বডির সার্কিট বলতে প্রথমেই আমাদের অবশ্যই মনে পড়ে কি মনে পড়ে, ব্রেনের সার্কিট। ব্রেনের সার্কিটটাই ইম্পর্টেন্ট, ওখান থেকেই সবকিছু পরিচালনা হচ্ছে, কিন্তু ব্রেনের সার্কিট বা মেমোরি সার্কিটটা আমরা আলাদা ক্লাসে পড়বো। ব্রেন পর্যন্ত যাওয়ার আগে আমাদের এই জিন টিন নিয়ে দেখতে হবে, মানে জিন থেকেই তো ব্রেনের সিগন্যাল, এই সমস্ত মানে ব্রেন নয় পুরো ফুল বডি অ্যাকচুয়ালি। তো জিনের সার্কিটটা ঠিক কিরকম, যে একটা ছোট্ট ওইটুকু একটা জিন বসে বসে পুরো বডিটাই তৈরি করছে, তাও আবার নির্দিষ্ট কোড মেনে, এবং সেই কাজে হেল্প করছে মেটাবলিজম, আমাদের বিপাক ক্রিয়া, এবং ভেরিয়াস টাইপস অফ সিগন্যাল। এদের সকলেরই একটা সার্কিট এবং নেটওয়ার্ক আছে। তো সেই বায়োলজিক্যাল সার্কিটস এন্ড নেটওয়ার্কস, সেইগুলো আমরা এখন করব। প্রথম শুরু করব জেনেটিক সার্কিট দিয়ে। আচ্ছা, আবার সেই আমাদের মডেল সিস্টেম ইকোলাই ব্যাকটেরিয়া। প্রথম হলো ইকোলাই ব্যাকটেরিয়ার যে জেনোম, ইট ইজ সার্কুলার জেনোম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এখানে কতগুলো মানে কতটা লম্বা এটা, approximately 4600 approximately 4.6 মিলিয়ন বেস পেয়ার্স থাকে। ঠিক আছে, এবারে যে অরিসি, এটার মানে হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে অরিজিন, এখান থেকে এই জেনোমের রেপ্লিকেশন শুরু হয়, এবং সেই জন্য নাম্বারিংটাও এখান থেকেই শুরু হয়। 1 2 3 4 5 6 পরপর বেস পেয়ারের নাম্বারিং, সেই নাম্বারিংটাও সবসময় অরিসি থেকেই শুরু হয়। ঠিক আছে, দিস ইজ দ্য অরিজিন, এবং এখান থেকে ক্লকওয়াইজ শুরু হয়। ঠিক আছে, আচ্ছা এইবার একটা ছোট্ট অংশ অফ দিস ব্যাকটেরিয়াল জেনোম, মানে জেনোম সিকোয়েন্সিং জিনিসটা মলিকিউলার বায়োলজিস্টদের একটা বিশাল বড় কাজ। তাদেরকেই জেনেটিসিস্ট বলে। জেনেটিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সব কিছুর বেসিক হচ্ছে জেনোম সিকোয়েন্সিং, অর্থাৎ জেনোমের মধ্যে কি কি বেস পেয়ার আছে এবং কোন বেস পেয়ার কোন বিহেভিয়ারের জন্য রেসপন্সিবল, এই ব্যাপারটা বোঝা। তোরা নিশ্চয়ই এটা জানিস যে প্রথম যখন করোনা ভাইরাসের ব্যাপারটা আস্তে আস্তে এলো, তখন সায়েন্টিস্টদের কাছে প্রথম চ্যালেঞ্জ ছিল জেনোম সিকোয়েন্সিং অফ দ্য ভাইরাস। কারণ যতক্ষণ আমি ভাইরাসের জেনেটিক কোডটা বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের ভ্যাকসিন, কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছুই মানে কিভাবে ভাইরাসটা বিহেভ করবে, কি করবে না করবে, মানে যেমন যে কোনো মেটেরিয়ালের প্রপার্টি বা মেটেরিয়ালটা সম্পর্কে জানতে গেলে যেমন ইলেকট্রন, অরবিটাল স্ট্রাকচার, এইগুলো জানতে হয়, সেরকম ভাবেই কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কারোর সম্পর্কে জানতে হলে তার জেনোম সিকোয়েন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং জেনোম সিকোয়েন্সিং প্রথম করা হয় ইকোলাই ব্যাকটেরিয়ার। ইকোলাই যদি না থাকতো, মানে এত সুন্দর একটা মডেল সিস্টেম যদি না থাকতো, তাহলে বহু কিছু আমাদের জানাই হতো না। এটাও মনে রাখতে হবে যে ইকোলাই কিন্তু ইভেন ইট ইজ প্রোক্যারিওটিক, বাট স্টিল the information obtained from
E. coli has helped us in almost every branch of biophysics, or call it biochemistry, biogenetics, whatever. তো এখন আমরা যেটা পড়বো সেটা ইকোলাই এর জেনোম সিকোয়েন্সিং এর একটা তুচ্ছ অংশ, বাট কিভাবে জেনেটিক সার্কিট কাজ করে সেটা এখান থেকে আমরা বুঝতে পারবো। তো এই জেনোমের একটা ছোট্ট পার্ট, সেটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। ছোট্ট পার্টের মধ্যে কি কি পার্ট দেখতে পাচ্ছি এখানে? 3টে অপেরন দেখতে পাচ্ছি, একটা CYN অপেরন, একটা ল্যাক অপেরন, আর একটা MHP অপেরন। ল্যাক অপেরন ইজ ভেরি ইম্পর্টেন্ট অপেরন হিসাবে। এটা কোথায় পাওয়া যায়? সার্কুলার জেনোমের অরিজিন থেকে 1/4 তার একটু পরে। কার কার মধ্যে? CYN অপেরন এবং MHP অপেরনের মধ্যে। CYN আর MHP এরা কি, এই অপেরনগুলো কি করে? আচ্ছা, তার আগে হচ্ছে যে অপেরনের ডেফিনেশন মনে আছে? অপেরনের ডেফিনেশন, অপেরনটা কি ছিল? অপেরন এক ধরনের জিন, কিন্তু কখন অপেরন বলে সেটাকে, বা কোন ধরনের জিনকে অপেরন বলে? জিন মানে তো জাস্ট একটা বেস পেয়ার। অপেরন ইজ রিলেটেড টু ম্যাম ওটা একটা পার্ট, ডিএনএ এর একটা স্পেসিফিক পার্ট যেটা হচ্ছে লিভিং অর্গানিজমের প্রপার্টি হচ্ছে ব্যাখ্যা করে। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক। অপেরন কথাটা অ্যাকচুয়ালি অপারেশনের সঙ্গে রিলেটেড। তো জিনের একটা স্পেসিফিক পার্ট, একদমই ঠিক, যেটা কোনো একটা নির্দিষ্ট অপারেশনের সঙ্গে রিলেটেড। যেমন একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, যেখানে একটা প্রোটিন তৈরি করতে একটা সেট অফ 4 প্রোটিনস, ওই 4টে প্রোটিনের একটা সেট, ওটা একসঙ্গে তৈরি না হলে ফাইনাল প্রোটিনটা কখনোই তৈরি হয় না। প্রোটিনই ছিল মনে হয় ফাইনাল স্টেজটা। তো এই 4টে প্রোটিনকে একসাথেই তৈরি হতে হবে এবং একটা নির্দিষ্ট অর্ডারে তৈরি হতে হবে। এটা যদি না হয় তাহলে কাজ হবে না। তো এই জিনের একটা বিশেষ অংশ এই 4টে প্রোটিনকে একসঙ্গে তৈরি করে, জিনের ওই বিশেষ অংশটা হচ্ছে একটা অপেরন। এরকম ভাবে ল্যাক অপেরন একটা বিশেষ ধরনের কাজের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ইট ইজ রিলেটেড টু দ্য মেটাবলিজম অফ ল্যাকটোজ। আমরা তো অনেক কিছু খাই, তো দুগ্ধ জাতীয় জিনিসের মধ্যে ল্যাকটোজ থাকে। তো ল্যাকটোজের মেটাবলিজমের সঙ্গে ল্যাক অপেরনটা যুক্ত। ল্যাকটোজ এবং মানে গ্লুকোজ অলসো, মানে সুগার ল্যাকটোজ, ঠিক আছে? তো ল্যাক অপেরনের বাদিকে CYN আর ডান দিকে MHP। CYN অপেরনের কাজ হচ্ছে ইট ইউটিলাইজেস সায়ানেট, আর MHP অপেরন কি করে? ও ডিগ্রেড করে 3-হাইড্রক্সিফিনাইল প্রোপিওনিক অ্যাসিডকে ডিগ্রেড করে। CYN অপেরন সায়ানেটকে বডির কাজে ইউজ করে, আর MHP 3-হাইড্রক্সিফিনাইল প্রোপিওনিক অ্যাসিডকে ডিস্ট্রয় করে। ঠিক আছে, যাকে সেটা ইম্পর্টেন্ট না, কারণ CYN MHP নিয়ে আমরা পড়বো না, এখন আমরা ল্যাক অপেরন নিয়ে পড়বো। ল্যাক অপেরনের মধ্যে as you can see 4টে পার্ট আছে: ল্যাক A, ল্যাক Y, ল্যাক Z, ল্যাক I। 4টে অপেরনের 4টে কাজ। ল্যাক A এই পোর্শনের সঙ্গে, এই অপেরনের সঙ্গে যুক্ত, মানে ও হেল্প করে, ইট হেল্পস টু সিনথেসাইজ গ্যালাক্টোসাইড অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এগুলোর কাজগুলো পরে বলবো। ল্যাক Y, it helps to synthesize lactose permeate. ল্যাক Z, it helps to synthesize beta galactosidase. beta galactosidase কিন্তু এটা টু দ্য স্কেল নয়, এটা প্রচুর অনেক বড় সাইজ, এটা এখানে দেখানো পসিবল না। আর ল্যাক I, it is responsible for a very special thing called lac repressor. এটা একটু পরে আসছে। এদের সকলের একটা অ্যারো দেখতে পাওয়া যাচ্ছে, মানে শুধু এখানেই না, ইনফ্যাক্ট এগুলোর ক্ষেত্রে। এই অ্যারোটা কি বোঝাচ্ছে? এই অ্যারোগুলো বোঝাচ্ছে দ্য ডিরেকশন অফ ট্রান্সক্রিপশন, কোথা থেকে শুরু হবে, কোন দিকে এগোবে।
এবং ল্যাক ওপেরনের ভেতরে যে 4টে পার্ট তারা সবাই একই দিকে ট্রান্সক্রাইব হবে। কোন দিকে? এটা তো এরম ভাবে তো পোর্শনটা এরম ভাবে দেখানো, এই ডিরেকশন হচ্ছে দ্য ডিরেকশন ইজ টুয়ার্ডস দ্য অরিজিন। অল অফ দেম ট্রান্সক্রাইব টুয়ার্ডস দ্য অরিজিন। ঠিক আছে, তাহলে গ্যালাক্টোসাইড তার দুটো জিনিস, একটা অ্যাসিটাইল ট্রান্সফারেজ, একটা বিটা গ্যালাক্টোসাইডেজ। এর মধ্যে ল্যাকজেটটাই আসল জিনিস, ল্যাকটোজ পারমিয়া যেগুলো নকল, নকল মানে আনুষঙ্গিক কাজ করে, মূল জিনিসটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। সো এরা সকলেই কি করে? দে হেল্প ইন প্রসেসিং অফ ল্যাকটোজ। ইউটিলাইজেশন মানে প্রসেস করে বডির কাছে ইউজ করে, যেমন এটাকে সায়ানেট ইউটিলাইজেশন ছিল। আচ্ছা, এরপর এই কোডগুলো এই ছোট্ট একটা জায়গা, আমরা ল্যাকজেড এর শুরু আর তার আগের এই জায়গার কোডিংটা এখানে ডিটেলে দেখানো হয়েছে। এবার কোডটাকে আমি একটু বড় করি। আচ্ছা, প্রথমত তাহলে এদিকে ল্যাকজেড, তো তাহলে ল্যাকজেড এর শুরুর দিকটা হচ্ছে এটা। ল্যাকজেড ট্রান্সক্রিপশন শুরু হবে কোথা থেকে? এ, ডান দিক থেকে পড়ছি, টি, জি। এখান থেকে অ্যাকচুয়ালি যখন মেসেঞ্জার আরএনএ স্ট্রিপ তৈরি হবে, ট্রান্সক্রিপশনের যেটা পার্ট, তখন মানে অ্যাকচুয়ালি এটিজি থেকে তো হবে না, এটিজির পরে এখানে সিএটি আছে, তাহলে বেসিক্যালি সিএটি থেকে হবে। তাহলে সিএটি থেকে যখন মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, সিজিজি এর সঙ্গে আসবে ইউ, টির সঙ্গে আসবে এ। তাহলে সিএটি সেখান থেকে যে মেসেঞ্জার আরএনএ পাবো সেইটা হবে এ ইউজি, অর্থাৎ দা স্টার্ট কোডন মিথিওনাইন। ক্লিয়ার? তাহলে এখান থেকেই ল্যাকজেড এর শুরুটা হবে, ল্যাকজেড ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। আচ্ছা, এরপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ল্যাকজেড এর স্টার্টিং পয়েন্ট থেকে আমি এবার ডান দিকে যাচ্ছি। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাইট এখানে মার্ক করা হয়েছে O1, এটা 0 নয়, ঠিক আছে, এটা O1। তারপর আরেকটা ইম্পর্টেন্ট সাইট মার্ক করা হয়েছে which is -10। এটা কোথা থেকে করা হয়েছে? এই যে এ একটা দেখা যাচ্ছে, এই এ থেকে। এই এ থেকে আমি যদি পরপর গুনি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। সো এখান থেকে কাউন্টিং শুরু করলে মোটামুটি 10 নাম্বার পজিশনের আশেপাশে সিমেট্রিক্যালি একটা সাইট আছে, যেটা একটা আলাদা মার্ক করেছি, এবং একইভাবে পরপর 20 10 11 12 13 14 গুনতে থাকলে এইখানে আসবে নাম্বার 35। তাহলে 10th site and 35th site, these two sites are important because ট্রান্সক্রিপশনের সময় আরএনএ পলিমারেজ অ্যাড হয় প্রোমোটারে। এই দুটো রিজিয়ন হচ্ছে প্রোমোটার রিজিয়ন, অর্থাৎ স্পেসিফিক সাইট। আগেই বলেছি যে কিছু সাইট স্পেসিফিক, কিছু সাইট নন স্পেসিফিক, তো এই দুটো হচ্ছে প্রোমোটার বা স্পেসিফিক সাইট। এবার O1 এর কাজটা কি? O1 এর মধ্যে এ যে আছে, এখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হবে। ঠিক আছে, ইট ইজ দ্য ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। এখান থেকে তো ট্রান্সলেশন শুরু হবে ল্যাকজেড এর, কিন্তু ট্রান্সক্রিপশনের শুরুবাতটা এখান থেকে। এখানে প্রোমোটার হবে, প্রোমোটারে আরএনএ পলিমারেজ জয়েন করবে, জয়েন করার ফলে এ থেকে মানে তোর মানে ট্রান্সক্রিপশনটা শুরু হয়। এবার যেটা ব্যাপার সেটা হলো O1 আর সিআরপি, এই দুটো সাইট তো বুঝলাম প্রোমোটার, যেখানে আরএনএ পলিমারেজ অ্যাড হয়। O1 আর সিআরপি এই দুটো পোর্শন কিন্তু মানে এদের একটা আলাদাই ইম্পর্টেন্স আছে। O1 is the binding site for the lac repressor protein, আর CRP is the binding site for CAMP মানে হচ্ছে cyclic AMP receptor protein বা CAP। CAP আর CRP আসলে কিন্তু একই জিনিস, সিম্বলিক্যালি একই। তাহলে CAP একটা প্রোটিন,
আর ল্যাক রিপ্রেসার একটা প্রোটিন। ল্যাক রিপ্রেসার এই প্রোটিনটা কোথা থেকে পাওয়া যায়? ল্যাক আই থেকে। তাহলে ল্যাক আই, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, এই দুটো পরে দেখছি। ল্যাক জেডটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে কিনা ল্যাকটোজকে ইউটিলাইজ করতে হেল্প করে। আর ল্যাক আই থেকে ল্যাক রিপ্রেসার নামক একটা জিনিস তৈরি হয়, যে কিনা O1 এ বাইন্ড করতে পারে। আর সিআরপি আরেকটা জিনিস, যেখানে সিএপি নামক একটা প্রোটিন বাইন্ড করতে পারে। এই বাইন্ডিং এর ফলে কি হবে সেটা বলার আগে একটা জাস্ট এস্টিমেট, এখানেও তোদের একটা হোমওয়ার্ক আছে। জিন লেন্থ 4.6 মিলিয়ন বেস পেয়ার। প্রত্যেকটা জিন থেকে একটা করে প্রোটিন যদি তৈরি হয়, যেই প্রোটিন, একটা প্রোটিনে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 300টা অ্যামিনো অ্যাসিড থাকে। একটা অ্যামিনো অ্যাসিডে 3টে করে বেস পেয়ার থাকে, এটা আমরা জানি। AUG একটা, AGG একটা, মানে মোট কথা 3টে করে বেস পেয়ার। হ্যাঁ, তাহলে 300 অ্যামিনো অ্যাসিড, প্রত্যেকটাতে 3টে করে বেস পেয়ার, মানে 3 3 900, মানে মোটামুটি 1000টা বেস পেয়ার থাকে একটা জিনে। তাহলে ইকোলাই এর পুরো জিনের লেন্থ যদি 4.6 মিলিয়ন বেস পেয়ার হয়, আর 1000টা বেস পেয়ারে যদি একটা জিন হয়, তাহলে ইকোলাই জিনোমে মোটামুটি ইকোলাই জিনোম থেকে কতগুলো ডিস্টিংক্ট প্রোটিন পাওয়ার কথা, এটা তোরা আমাকে বলবি। এটা অ্যাসাইনমেন্ট। এটা এস্টিমেট, ঠিক আছে? এস্টিমেট কত ক্লোজ হতে পারে। ইন রিয়েলিটি জেনোম সিকোয়েন্সিং থেকে দেখা গেছে যে অ্যাকচুয়াল নাম্বার অফ জিন হচ্ছে 4435। এবার তুই দেখবি তোর অ্যান্সারটা এর কাছাকাছি আসছে কিনা। 4435টা জিনের মধ্যে 4131টা জিন প্রোটিন ক্রিয়েট করে, 168টা স্ট্রাকচারাল আরএনএ ক্রিয়েট করে, আর বাকিগুলো কোনো কাজ করে না। সব জায়গাতেই কিছু লোক থাকেই যারা এমনি বসে থাকে। ওকে, আচ্ছা, নাও দ্য ল্যাক অপেরন ডিটেলস। ল্যাক অপেরন ইজ দ্য হাইড্রোজেন অ্যাটম অফ দ্য জেনেটিক সার্কিট। অর্থাৎ সেই মানে স্ট্যান্ডার্ড মডেল, এটা সম্পর্কে জানলেই মোটামুটি সবকিছু সম্পর্কে জানা হয়ে যায়। তো এবার আগের জিনিসটাকেই আবার এই সাইট নাম্বারিং করেছি, 1 -40 +40 এটসেট্রা। এদিকে ল্যাকজেড জিন, একটু এই ছবিটা আমি রেফারেন্সের জন্য দিয়েছি যাতে কম্পেয়ার করে বুঝতে পারিস যে দুটো আসলে একই ছবি। ল্যাকজেড জিন, তার পাশেই ছিল O1 বা অপারেটর। ল্যাকজেডের আগে অপারেটর, অপারেটরের আগে প্রোমোটার, প্রোমোটারের পাশে ক্যাপ বা সিআরপি। তাহলে ব্যাপারটা কিরকম না, এদিক থেকে ল্যাকজেড জিনের সূত্রপাত। ল্যাকজেড জিনের আগে ল্যাক রিপ্রেসারের বাইন্ডিং সাইট, যেখানে ল্যাক রিপ্রেসার অ্যাটাচ হতে পারে। ল্যাক রিপ্রেসারের পাশে প্রোমোটার, যেখানে আরএনএ পলিমারেজ অ্যাটাচ হতে পারে, এই জায়গাটা। আরএনএ পলিমারেজের পাশে হচ্ছে সিআরপি, যেখানে একটা বিশেষ প্রোটিন অ্যাটাচ হতে পারে, which is called cap. cap মানে হচ্ছে ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন। তাহলে কি হলো, ল্যাকজেডের পাশে রিপ্রেসার অ্যাটাচ হওয়ার জায়গা, রিপ্রেসারের পাশে আরএনএ পলিমারেজ অ্যাটাচ হওয়ার জায়গা, আরএনএ পলিমারেজের পাশে ক্যাপ অ্যাটাচ হওয়ার জায়গা। এবার মুশকিল হচ্ছে এত অ্যাটাচ আর ডিটাচ করে আমি আমার মানে কাজটা কি হবে? কাজ এটাই, ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন ক্যাপ এবং ল্যাক রিপ্রেসার এরা একসঙ্গে একটা সুইচের মতো কাজ করে। দে অ্যাক্ট অ্যাজ আ সুইচ অফ দ্য জেনেটিক সার্কিট। সুইচ অন, সুইচ অফ, সুইচটা অন এবং অফের মাধ্যমে এরা এইটা ইনশিওর করে যে এই ল্যাক অপেরনটা যেন, দ্য ল্যাক অপেরন ইজ এক্সপ্রেসড অনলি কখন, যখন ল্যাকটোজ ইজ প্রেজেন্ট এবং গ্লুকোজ ইজ অ্যাবসেন্ট। আরেকবার মনে করাই যে ল্যাক অপেরন ইজ রেসপন্সিবল ফর ল্যাকটোজ প্রসেসিং। তাহলে ল্যাক অপেরন শুড অ্যাক্ট when lactose is present and glucose is absent. কেননা গ্লুকোজ প্রেজেন্ট থাকার সময় ল্যাকটোজ ক্ষরণ হলো, এই মানে ল্যাক অপেরন কাজ করলো, লাভটা তো নেই কিছু, উল্টে ক্ষতিও হতে পারে। তো ল্যাক অপেরন
প্রসেসেস দ্য ল্যাকটোজ, তাহলে ল্যাকটোজ প্রেজেন্ট থাকলে এবং গ্লুকোজ অ্যাবসেন্ট থাকলে তখন যাতে শুধুমাত্র ল্যাক অ্যাপেরনটা অ্যাক্টিভ হয়, তাই এই জেনেটিক সার্কিটটাকে কন্ট্রোল করে দুটো সুইচ, একটা হলো ক্যাপ আর একটা হলো ল্যাক রিপ্রেসার। আচ্ছা, এবার ক্যাপের কাজটা কি? ক্যাপ হচ্ছে ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন। ক্যাপ যখন মানে ক্যাপ আর ল্যাক রিপ্রেসার, ক্যাপ অ্যাকচুয়ালি হেল্প করে টু বাইন্ড দ্য আরএনএ পলিমারেজ, আর ল্যাক রিপ্রেসার আরএনএ পলিমারেজকে আটকায়। একটু লক্ষ্য কর যে ক্যাপের মাথায় একটা চাকতি মতন আছে, যেই চাকতিটা আরএনএ পলিমারেজকে ধরে রেখেছে, আর ল্যাক রিপ্রেসার আরএনএ পলিমারেজের জায়গাটা নিজেই দখল করে রেখেছে। তার মানে যখন ল্যাক রিপ্রেসার থাকবে তখন আরএনএ পলিমারেজ কখনোই কানেক্ট হতে পারবে না এবং মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়াটা শুরুই হবে না। উল্টো দিকে ক্যাপ যদি না থাকে তাহলেও কিন্তু আরএনএ পলিমারেজ কানেক্ট হতে পারবে না, ক্যাপই ওকে ওর পজিশনে হোল্ড করে রাখে। সো ক্যাপের অ্যাক্টিভিটি পজিটিভ, ল্যাক অপ্রেসারের অ্যাক্টিভিটি নেগেটিভ। ঠিক আছে, এইবার সমস্যা হলো যে আমাকে এটা এনশিওর, তাহলে ব্যাপারটা হলো যে আমি চাই ল্যাকটোজ থাকবে, গ্লুকোজ থাকবে না, এই অবস্থায় আরএনএ পলিমারেজ কাজ শুরু করবে। এটাই তো আমরা চাই, মোদ্দা কথা এটাই। এখন আরএনএ পলিমারেজ কাজ শুরু করতে গেলে কি দরকার পড়বে? ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিনকে কাজ করতে হবে বা প্রেজেন্ট থাকতে হবে, আর ল্যাক রিপ্রেসারকে অ্যাবসেন্ট থাকতে হবে। ঠিক আছে, এটার জন্য তাহলে বেসিক্যালি আমার কন্ট্রোলিং অথরিটিটা কি? ল্যাকটোজ বা গ্লুকোজ, আর সুইচ হিসেবে কাজ করছে ক্যাপ এবং ল্যাক রিপ্রেসার। তাহলে এখন আমাকে দেখতে হবে যে ল্যাকটোজ দিয়ে কিভাবে ক্যাপ বা ল্যাক রিপ্রেসার কন্ট্রোল হয়, আর গ্লুকোজ কিভাবে ক্যাপ এবং ল্যাক রিপ্রেসারকে কন্ট্রোল করে। এই ছবি থেকে দেখতে পাচ্ছিস যে গ্লুকোজ যখন অ্যাবসেন্ট তখন ক্যাপ অ্যাটাচ হয়, আর ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট তখন রিপ্রেসার অ্যাটাচ হয়। তাহলে কম্বিনেশন কি কি হতে পারে? দুজনেই আছে, ও আছে ও নেই, কেউ নেই, আর গ্লুকোজ আছে গ্লুকোজ নেই ল্যাকটোজ আছে, এই তো পসিবল কম্বিনেশন। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ আর ল্যাকটোজের অ্যাক্টিভিটিটা কেমন না, গ্লুকোজ যখন থাকে না তখন ক্যাপ অ্যাটাচ হয়, ল্যাকটোজ যখন থাকে না তখন রিপ্রেসার অ্যাটাচ হয়। তাহলে যখন গ্লুকোজ থাকবে না আর ল্যাকটোজ থাকবে, তাহলে গ্লুকোজ যেহেতু নেই তাই ক্যাপটা অ্যাটাচ হয়েছে, আর ল্যাকটোজ যেহেতু আছে তাই রিপ্রেসারটা অ্যাটাচ হয়নি। দিস ইজ দ্য আইডিয়াল সিচুয়েশন ফর দ্য অ্যাটাচমেন্ট অফ আরএনএ পলিমারেজ। তাই এখন আরএনএ পলিমারেজ এসে কানেক্টেড হলো এবং দ্য ট্রান্সক্রিপশন স্টার্টেড। As a result, LAC-Z synthesis is taking place. তাহলে missing glucose is missing, গ্লুকোজ যখন থাকে না তখন ক্যাপ অ্যাটাচ হয়, আর ল্যাকটোজ যখন থাকে তখন রিপ্রেসারটা থাকে না। অ্যাজ এ রেজাল্ট, তাহলে গ্লুকোজের সঙ্গে ক্যাপের সম্পর্ক, ল্যাকটোজের সঙ্গে ল্যাক রিপ্রেসারের সম্পর্ক। ল্যাকটোজ এসেই রিপ্রেসারকে সরিয়ে দেয়, ঠেলে সরিয়ে, সর এখন আমার প্রসেসিং এর দরকার, এই আর কি ব্যাপার। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট দ্য অপেরন ইজ সুইচড অন, মানে ল্যাক অপেরন, এবং ল্যাক অপেরনের কাজ শুরু হয়, LAC-Z ট্রান্সলেশন শুরু হয়। So LAC operon is a genetic network that controls the production of the enzymes responsible for digesting the sugar lactose. The LAC operon refers to the region in the E. coli
genome that includes the promoter site for the binding of RNA polymerase. From the structural the operator sites where lac repressor binds কোথায় না O1 এ inhibits transcription by RNA polymerase. Then the genes, এটা lac operon এর definition বলতে পারিস, ফুল ডেফিনেশন। তবে যদি lac operon এর ডেফিনেশন দেয় তাহলে জাস্ট এটা লিখে ছেড়ে দিলে হবে না, অ্যাটলিস্ট একটা স্কিমাটিক ডায়াগ্রাম দিতে হবে, কেননা মানে এই পুরো জিনিসটাই তো lac operon, তাহলে কি কি থাকে এখানে যেটা ভাষায় বলেছে। এরপর কি থাকে, জিনস এনকোডিং বিটা গ্যালাক্টোসাইডেজ, এটা তো মূল জিনিসটা LAC-Z, যেটা ল্যাকটোজ প্রসেসিং এ সাহায্য করবে। এবার নেক্সট হচ্ছে ল্যাকটোজ পারমিয়েজ, এটা কি করে, ইট বিল্ডস দ্য মেমব্রেন। পারমিয়েজ হচ্ছে কিসের থেকে এলো, পারমিয়েট, পারমিয়েট মানে কি, ওই ছেদার মধ্যে দিয়ে অগ্রসর হয়। তো পারমিয়েজ কি করে, ও কিছু পোর তৈরি করে, যেই পোরের মধ্যে দিয়ে কোষের মধ্যে ল্যাকটোজটা ঢুকতে পারে। তাহলে কোষের যে মেমব্রেন, মেমব্রেনের মধ্যেও কিছু পোরস ক্রিয়েট করে, যেই পোরের মধ্যে দিয়ে ল্যাকটোজ ঢুকতে পারে, এটাকে করে ল্যাকটোজ পারমিয়েজ। আচ্ছা, ট্রান্স অ্যাসিটাইলেজ LAC-A, ট্রান্স অ্যাসিটাইলেজ কি করে, একটা এনজাইম দ্যাট ট্রান্সফারস অ্যান অ্যাসিটাইল গ্রুপ ফ্রম অ্যাসিটাইল কোএনজাইম টু দ্য সুগার, সুগারের সঙ্গে অ্যাসিটাইল গ্রুপকে অ্যাটাচ করে, মেটাবলিজমের একটা স্টেপ এটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গোটা lac operon এর ফাংশনালিটি। আচ্ছা, লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মুভমেন্ট অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল কেমোট্যাক্সিস। সো হোয়াট ইজ ফার্স্ট অফ অল কেমোট্যাক্সিস? এই ব্যাকটেরিয়া গুলো, এই যেমন মানুষ, আমরা তো করোনা এফেক্টেড কোনো লোক দেখলেই উল্টো দিকে মুখ করে ছুটতে শুরু করবো। তো ব্যাকটেরিয়া গুলোও জানে যে কোন দিকে ডেঞ্জার আছে, কোন দিকে যেতে হবে বা কোন দিকে যেতে হবে না। যখন কেমিক্যাল গুলোকে সেন্স করে ব্যাকটেরিয়া গুলো নিজের মুভমেন্টকে ডিসাইড করে, তখন আমরা সেটাকে বলি কেমোট্যাক্সিস। যে সমস্ত কেমিক্যালের দিকে ব্যাকটেরিয়া গুলো যেতে চায় তাদেরকে বলে কেমো অ্যাট্রাক্ট্যান্ট, আর যাদের থেকে ব্যাকটেরিয়া গুলো দূরে পালায় তাদেরকে বলে কেমো রিপেলেন্ট। ঠিক আছে, সো ব্যাকটেরিয়া ক্যান মুভ বাই রোটেটিং লং প্রোটিনস, এগেইন ফ্ল্যাজেলা আর মেড আপ অফ প্রোটিন। ওরা দাঁড়ের মতো কাজ করে, ঠিক আছে, সাঁতার কাটে। তা যখন ব্যাকটেরিয়া গুলো সুন্দর পরপর সব করে সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে ফ্ল্যাজেলা দিয়ে, তো ওটা স্মুথ সেলিং। কিন্তু যেই মুহূর্তে একটা ব্যাকটেরিয়া কোনো একটা পয়েন্টে গিয়ে এমন কোনো একটা মলিকিউলকে, মানে মলিকিউলের সাথে ওর ইন্টারাকশন হলো, যে মলিকিউলটা ওর দাঁড়গুলোকে একটু ছিন্ন ভিন্ন করে দিল, তখন তার পরের ব্যাকটেরিয়াগুলো বা ওই ব্যাকটেরিয়াটা নিজেই বুঝতে পারে যে না, আমার এই দাঁড়গুলো কেমন একটা ইয়ে হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে গেছে, এখান থেকে আমাকে চলে যেতে হবে, এখানে আমার আসা যাবে না। সো ইটস দ্য টাম্বল টাইম। ঠিক আছে, মুশকিল হচ্ছে ব্যাকটেরিয়াগুলো কি করে বোঝে যে কখন আমাকে দাঁড়গুলো ছিটকে যাবে, কখন দাঁড়গুলো সোজাসুজি থাকবে, কোথায় যেতে হবে বা কোথায় যেতে হবে না, কি করে বুঝবে? বাই সার্টেন কাইনেজ, যেটা নাম হচ্ছে কেমিক্যাল এ, CHEA। ও কি করে, ব্যাকটেরিয়ার দুটো মেমব্রেন আছে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। ঠিক আছে, আউটার মেমব্রেনে যে পেরিপ্লাজম, মানে এদের মাঝখানে যে যে লিকুইড, সেটা দ্যাট ইজ কল্ড পেরিপ্লাজম, আর আউটার মেমব্রেনেই এই দাঁড়গুলো থাকে। আর ইনার মেমব্রেনে থাকে ওই কাইনেজ, CHEA। ঠিক আছে, তো এই CHEA এই দাঁড়গুলোকে কন্ট্রোল করে, মানে কখন দাঁড়গুলো সুন্দরভাবে সাজানো থাকবে, কখন দাঁড়গুলো এদিক ওদিক ছিটকে বেরিয়ে যাবে। তো এই CHEA এই কাইনেজের সঙ্গে দাঁড়গুলোর একটা কানেকশন আছে। এইভাবে ব্যাকটেরিয়াগুলো সিগন্যাল ট্রান্সফার করে বুঝতে পারে যে কখন দাঁড়গুলো সাজিয়ে সরাত করে এগোতে হবে, বা কখন দাঁড়গুলো ছত্রভঙ্গ হয়ে গেছে, এবার এখান থেকে পালাতে হবে। কেমিক্যাল সিগন্যালিং এর যে ব্যাপারটা এবং তার মাধ্যমে যে মুভমেন্ট বা মোটিলিটি, দ্যাট ইজ কল্ড কেমোট্যাক্সিস। সো থিংস আর লাইক দিস। তো একটা কেমিক্যাল আছে যেটা দিকে ব্যাকটেরিয়া গুলো যাচ্ছে, দ্যাট ইজ অ্যাট্রাক্ট্যান্ট।
যেটার থেকে ব্যাকটেরিয়াগুলো পালাচ্ছে দ্যাট ইজ রিপেলেন্ট। এটা হচ্ছে দাঁড়গুলো সুন্দরভাবে সাজানো, আর এটা হচ্ছে দাঁড়গুলো ছত্রভঙ্গ হয়ে গেছে, তাই এখান থেকে ওরা এখন পালাবে। সো দিস ইজ টাম্বল টাইম। টাম্বল হলেই ওরা সেখান থেকে সরে যাবে, যখনই দেখবে টাম্বল হচ্ছে কোথাও গিয়ে ও সরে যাবে। তাহলে দাঁড়ের সঙ্গে ভেতরের যে কাইনেজ তার একটা সুন্দর কোঅর্ডিনেশন আছে। So the details of chemotaxis look like this. So obviously the flagella is connected with a motor, outer membrane, inner membrane, flagellar bundle এবং এটা flagellum। এখানে কি দেখছি টাম্বল করছে, ঠিক আছে, দাঁড়গুলো আর সেরকম ভাবে সাজানো নেই, এবং টাম্বল হওয়া মাত্রই ও রান করছে, ঠিক আছে। রান করার জন্য ওকে দাঁড়গুলোকে আবার সাজিয়ে নিতে হবে, তো ও এরকম ভাবে রোটেট করে দাঁড়গুলোকে আবার সাজিয়ে নিচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে একদম খুব সুন্দর ছুটে ছুটে যাচ্ছিল, হঠাৎ কিছু একটা বিপদ দেখলো, ব্রেক কষলো, আবার হাত পা গুলোকে চুলটুলগুলোকে আবার ঠিকঠাক করে আবার ছুটতে শুরু করলো। সো দিস ইজ রান অ্যান্ড টাম্বল মোশন। ওকে, এবার এটা আরেকটু ডিটেলস। আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ CHEA কাইনেজ। বাইরের পোর্শনে লিগ্যান্ড থাকে, লিগ্যান্ড বাইন্ড করার জায়গা থাকে। সো দিস ইজ দ্য রিসেপ্টর। ওকে, আর ফ্ল্যাজেলার মোটর, এটা হচ্ছে দাঁড়টা। রান হওয়ার সময় এটাই নিজেদেরকে ঠিক মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে দৌড়তে শুরু করে। দিস মোটর কন্ট্রোলস দ্য অ্যাক্টিভিটি। এইবার সি ফিগারটা পুরোটা দেখ। এই কনফিগারেশনে CHEY টা ফ্ল্যাজেলার মোটরকে ইনহিবিট করছে, ঠিক আছে। যখন এই জিনিসটার সঙ্গে, মানে ব্যাপারটা এরকম যে এখানে যদি একটা লিগ্যান্ড থাকে, কেমিক্যাল লিগ্যান্ড, লিগ্যান্ড মানে সাম কেমিক্যাল, ওই কেমিক্যাল বস্তুটা যখন রিসেপ্টরের সঙ্গে অ্যাটাচড অবস্থায় আছে, কেমিক্যালটা অ্যাটাচড অবস্থায় আছে, অ্যাজ এ রেজাল্ট এখানে একটা কেমিক্যাল জেনারেট হচ্ছে। এই কেমিক্যালটা ফ্ল্যাজেলার মোটরের উপর কোনো এফেক্ট ফেলছে না, ইনহিবিশন। তার ফলে ফ্ল্যাজেলার মোটর নর্মালি ফাংশন করছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে, সুন্দর করে দাঁড়গুলো অ্যারেঞ্জ হয়ে গেল, দৌড়তে শুরু করছে। যেই মুহূর্তে লিগ্যান্ডটা ডিট্যাচ হয়ে যাবে, নো লিগ্যান্ড, সাথে সাথে এখান থেকে এই জিনিসটা ছেড়ে দেবে, এই কেমিক্যালটা পৌঁছবে এখানে। যেই এই কেমিক্যালটা এখানে পৌঁছবে, সঙ্গে সঙ্গে মোটরটা অ্যাবনর্মালি ফাংশন করবে, অর্থাৎ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল, এখনো ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে। ক্লকওয়াইজ ঘুরলে দাঁড়গুলো যে সুন্দরভাবে সাজানো ছিল সেটা ছত্রভঙ্গ হয়ে এরম 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 হয়ে টাম্বল হয়ে যায়। এবং টাম্বল মোশনের মানে হচ্ছে যে একই ডিরেকশনে এতক্ষণ যাচ্ছিল, ওখান থেকে ঘুরপাক খেয়ে একটা অন্যদিকে যেতে শুরু করবে। যেই অন্যদিকে চলে গেল, অমনি আবার যদি লিগ্যান্ড অ্যাটাচ হয়ে যায়, তখন আবার ও এই জিনিসটা এখানে ফেরত আসবে, মোটর আবার কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে, এবং আবার নর্মালি সবাই সারিবদ্ধভাবে একটা দিকে যাচ্ছিল সেদিকেই যেতে শুরু করবে। তাহলে লিগ্যান্ডের প্রেজেন্সটা ম্যাটার করছে। দ্য প্রেজেন্স অফ লিগ্যান্ড ইজ ম্যাটারিং। তাহলে লিগ্যান্ড প্রেজেন্ট থাকলে রান, অ্যাবসেন্ট থাকলে টাম্বল। লিগ্যান্ড প্রেজেন্ট থাকলে রান, তার মানে এটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ অ্যাট্রাকশন। যখন লিগ্যান্ড প্রেজেন্ট থাকবে, অ্যাট্রাক্ট্যান্ট, যত বেশি লিগ্যান্ড প্রেজেন্ট থাকবে তত এরকম শৃঙ্খলাবদ্ধ মোশন হবে। দিস ইজ কল্ড পজিটিভ কেমোট্যাক্সিস। বেশি কনসেন্ট্রেশনের দিকে যাবে। আবার উল্টোটাও হতে পারে, তখন অন্যরকম অ্যাক্টিভিটি হবে, তখন লিগ্যান্ডটা অ্যাবসেন্ট থাকলে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হবে, সেটা উল্টোটা। আর যদি কিছুই না থাকে তাহলে যেমন খুশি হবে, ব্রাউনিয়ান মোশন, নো অ্যাট্রাক্ট্যান্ট এন্ড নো রিপেলেন্ট। ঠিক আছে, তাহলে দিস আর
little and very basic examples of how, মানে এটাও কিন্তু এক ধরনের সার্কিট। এখানে এটা থাকলে এখানে এটা হবে, তারপরে ওটা ওরকম ঘুরবে, মানে সেই ঠিক যেন একটা ইলেকট্রিক্যাল সার্কিট। সেখানে একটা হয়তো ইন্ডাক্টর আছে, একটা হয়তো একটা ক্যাপাসিটর আছে, একটা ইন্ডাক্টর আছে। এখানে আমি হয়তো একটা ডিভাইস কানেক্ট করেছি, ডিভাইসটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট পেলে চলতে শুরু করে। আবার এটা হয়তো যে এটা সুইচ টাইপের জিনিস, তো এটা বেশি ভালো লাগবে যদি আমি মাল্টি ভাইব্রেটরের সঙ্গে কম্পেয়ার করি। ওই IC555 যেমন আমরা পড়েছিলাম, IC555 দিয়ে এরকম ওয়েভ জেনারেট করা, তো ওখানেও কিন্তু এরকম ব্যাপার ছিল, মানে দুটো কানেকশন ছিল, তো তোর দুটো অপ অ্যাম্প কম্পারেটর ছিল, তো অপ অ্যাম্প কম্পারেটরের সঙ্গে ফ্লিপ ফ্লপ আছে, তো একবার ফ্লিপ ফ্লপটা সুইচ অন হচ্ছে আর একবার অফ হচ্ছে, এবং জিনিসটা অটোমেটিক্যালি রেগুলেটেড হচ্ছে। তো এবার আমাদের শরীরেও এরকম বিভিন্ন ধরনের রিসেপ্টর থাকে বলে, বা এর আগে জিনের ক্ষেত্রে দেখলাম যে একটা ক্যাপ আছে এবং একটা ক্যাপ আছে, একটা ডিপ্রেসার আছে, তো এই দুজনে মিলে ব্যাপারটাকে সুন্দর কন্ট্রোল করছে বলে প্রত্যেকটা অ্যাক্টিভিটি কখন কোনটা আপ হবে, কখন কোনটা ডাউন হবে, কখন কে কাজ শুরু করবে, এই ব্যাপারগুলো ওই সার্কিটের মাধ্যমে বিউটিফুলি কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটাই। পরের ক্লাসে আমরা মেটাবলিক নেটওয়ার্ক এবং সিগন্যালিং নেটওয়ার্ক সম্পর্কে আরেকটু ডিটেইলস